আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। এতক্ষণ দেখছিলেন ক্রাউন সিমেন্ট শিরোনাম, এবারে পুরো খবর। দেশের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে আছেন তার দুই পুত্রবধূ। স্থানীয় সময় বিকেল 4:15টার দিকে কাতার আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছে। বিমানবন্দরে তাদের বিদায় জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 10:30টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর। বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। হাসান মাহমুদের রিপোর্ট। ফ্যাসিবাদী শাসনামলে বিদেশে উন্নত চিকিৎসা বঞ্চিত থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবশেষে 4 মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে ফিরছেন দেশে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মা বেগম খালেদা জিয়াকে বিদায় জানান ছেলে তারেক রহমান। বেগম জিয়ার সাথে দেশে ফিরছেন দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও শামিলা রহমান। পুত্রবধূদের নিয়ে বিএনপি প্রধানের দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত দেশ জুড়ে থাকা দলীয় নেতাকর্মীরা। তাই তো নেত্রীকে বরণের নানা আয়োজনও এগিয়ে রেখেছে জাতীয়তাবাদী আদর্শের অনুসারীরা। বেগম জিয়ার দেশে ফেরা নিয়ে চাঙ্গা জাতীয় রাজনীতি ও বিএনপির সাংগঠনিক কর্মতৎপরতাও। বিমানবন্দরে বিএনপি প্রধানকে অভিবাদন জানাতে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের দেয়া হয়েছে নির্দেশনা। ঢাকা বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত ম্যাডাম আসবেন এবং স্বাভাবিকভাবেই একটা আপনার জনসমাবেশ হবে। কোন রকমের রাস্তায় যেন কেউ না দাঁড়ায়, ট্রাফিক বিঘ্নিত না করে, যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। তো আমরা এই যে সাময়িকভাবে কিছু সমস্যা তৈরি হতে পারে ট্রাফিকের, আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনার পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। সবাই মিলে আমরা চেষ্টা করব। বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়ার গাড়িবহর কুড়িল বিশ্ব রোড হয়ে কাকলী সড়ক পেরিয়ে গুলশান 2 নম্বর গোলচক্কর ঘুরে পৌঁছবে বাসভবন ফিরোজায়। আর পুরো পথ জুড়েই রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে অভিবাদন জানাবেন বিএনপি নেতাকর্মীরা। তাই তো অভিবাদন জানানোর পথ ভাগ করে দেয়া হয়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে। বেগম জিয়ার আগমনকে ঘিরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে তার বাসভবন গুলশানের ফিরোজা। এদিকে ডাক্তার জোবাইদা রহমানের আগমনকে ঘিরে পরিচর্যা করা হচ্ছে ধানমন্ডির তার পৈতৃক নিবাসও। চিকিৎসার জন্য গিয়েছিলেন, চিকিৎসা করে বাংলাদেশে আসতেছেন। সাথে দুই পুত্রবধূ আসবেন, প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমান, সৈয়দা সালমিনুর রহমান, তারা দুইজন আসতেছেন। বেগম খালেদা জিয়ার আগমনকে ঘিরে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। নেত্রীর দেশে ফিরে আসা দলকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে উল্লেখ করে নেতারা বলছেন, দলীয় প্রধানের ফেরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। অধিকার বঞ্চিত মানুষের যে ভোটাধিকারটা, সেটা পুনঃপ্রতিষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার হাত ধরে, এটাই আমরা বিশ্বাস করি। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে থাকবেন, তিনি তো অবশ্যই কিছু যোগ করবেন আরও ভালো কিছু করার জন্য। বেগম জিয়ার ফিরে আসাকে ঘিরে জনসাধারণকে রাস্তা পরিহার করে ফুটপাতে অবস্থান করা এবং মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশান বনানী থেকে উত্তরা যেতে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বাস্থ্য সংক্রান্ত সকল সরকারি প্রতিষ্ঠানকে একীভূত করে পৃথক স্বাস্থ্য সেবা কমিশন গঠন এবং স্বাস্থ্য সেবা পাওয়াকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত বিষয়ক সংস্কার কমিশন। ডক্টর এ.কে. আজাদ খানের নেতৃত্বে গঠিত কমিশন সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে এ সংক্রান্ত প্রতিবেদন তুলে দেন। স্বাস্থ্য খাতকে বিচার বিভাগের মতো পৃথক করে সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে রাখার কথাও বলা হয়েছে এই প্রতিবেদনে, যেখানে এই খাতের জন্য আলাদা পে স্কেল প্রণয়নের সুপারিশ করা হয়। এছাড়া জিডিপির 5% এবং জাতীয় বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দের কথা বলা হয়। ওষুধ কোম্পানিগুলো তাদের পণ্যের পরিচিতির জন্য সরাসরি কোনো চিকিৎসকের সাথে দেখা করতে পারবেন না। তারা শুধু ইমেইলের মাধ্যমে ওষুধের প্রমোশন করতে পারবেন। রোগীর ব্যবস্থাপত্রে চিকিৎসককে প্রাথমিকভাবে 25% জেনেরিক ওষুধ লিখতে হবে এবং 5 বছর পর সব ওষুধই জেনেরিক নামে লেখার বাধ্যবাধকতা রাখা হয়েছে প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা সুপারিশমালা দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন।
এটা একটা উন্নত বিশ্বের সমান নয়, কোথাও কোথাও উই আর ডেফিশিয়েন্ট আছে। কারো অর্থ থাকে, এখানে চিকিৎসার ফ্যাসিলিটিস নাই, সে বাইরে বেড়াতে বন্ধ করাটা ইথিক্যাল নয়। আমাদের অনেক ফ্যাসিলিটিস আছে যেগুলো আর করা সম্ভব। ফ্যাসিলিটিস থাকতে হবে, কনফিডেন্স ক্রিয়েট করতে হবে। আমাদের রিকমেন্ডেশনে যে এই টিচিং ইনস্টিটিউটে ফুল টাইম লোক হবে, ঠিক, এটা একটা কি বলে ওয়াটার শেড হয়ে যাবে। কারণ তাহলে আমরা যত কিছুই বলি না কেন রিসার্চ হবে, রিসার্চ করতে সময় লাগে। নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশের সংসদ নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন চাপ দেবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার দুপুরে প্রেস ক্লাবে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডি-ক্যাব আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে ইইউ। যৌক্তিক সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয় সময় পাওয়া উচিত বলেও জানান তিনি। জুলাই গণহত্যার সাথে জড়িতদের স্বচ্ছভাবে বিচারের মুখোমুখি করতে আহ্বান জানান মাইকেল মিলার। ইউরোপীয় ইউনিয়ন মনে করে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবে এবং আমরা নির্বাচনের তারিখ নিয়ে কোনো চাপও দিচ্ছি না। আমরা মনে করি সংস্কার কাজের জন্য অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দিতে হবে। রাজনীতিকরণই সাংবাদিকদের অধিকারহীনতার মূল কারণ বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, কোনো গণমাধ্যম বন্ধ করা বা সাংবাদিক চাকরিচ্যুত করা সরকারের নীতিমালায় নেই। তবে ফ্যাসিস্টদের সহযোগী গণমাধ্যমগুলোর কর্মকাণ্ড তদন্ত করবে সরকার। সোমবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সেমিনারে এসব কথা বলেন তিনি। এদিকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা বাতিলের দাবি জানিয়েছেন সিনিয়র সাংবাদিকরা। তামজিদ সুমনের রিপোর্ট। বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ভবনে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারের আয়োজন করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে নিহত সাংবাদিকদের পরিবার ও তাদের প্রিয়জনের উপর হামলার চিত্র তুলে ধরেন। দাবি তোলেন অবিলম্বে জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিতের। সেমিনারে অংশ নেন কারা নির্যাতিত সাংবাদিক সহ বিশিষ্ট জনেরা। বিপ্লবের উদ্দেশ্য পূরণ না করে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ছাড়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। আর বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকদের উপর মিথ্যা মামলা বাতিল করার দাবি জানান সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। জোর করে কোনো দল যেন বারবার ক্ষমতায় আসতে না পারে সেই ব্যবস্থার মৌলিক পরিবর্তনের কথাও বলেন বক্তারা। বর্তমান সরকারের দুটি কাজ অবশ্যই করতে হবে। যারা ফ্যাসিস্ট হত্যাকাণ্ডে অত্যাচারের মধ্যে জড়িত ছিল তাদের বিচার করতে হবে। বিপ্লব করে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে, কাজে বিপ্লব সম্পন্ন করেই আপনাকে যেতে হবে। মধ্যপথে যাওয়ার আপনার কোনো সুযোগ নাই। প্রায় ৬০ লক্ষ মামলা এখনো ঝুলছে, যেগুলো আওয়ামী সরকার করেছে। সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। তথ্য উপদেষ্টা বলেন, রাজনীতিকরণই সাংবাদিকদের অধিকারহীনতার মূল কারণ। বলেন, কোনো গণমাধ্যম বন্ধ করা বা সাংবাদিকদের চাকরিচ্যুত করা সরকারের নীতিমালায় নেই। সম্প্রতি ৩ সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, যা সরকার সমর্থন করে না বলেও জানান তিনি। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল ওগুলো আমরা তদন্ত করি এবং এই অনুমোদনের ভিত্তিতে এরা কিভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমরা সরকার থেকে চাই না কোনো সাংবাদিককে আরবিট্রারিলি উইদাউট এনি নোটিস চাকরিচ্যুত করা হোক। দীপ্ত টিভি এমনভাবে টেলিভিশনটা নিজেরা বন্ধ করে দিল যেন মনে হলো সরকার বন্ধ করেছে, কিন্তু সরকার তো বন্ধ করেনি। এবং আমাদের সরকারের নীতিমালা হচ্ছে আমরা কোনো কিছু বন্ধ করব না। সেমিনারের শুরুতে বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনা আমলে সাংবাদিক গুম খুনের চিত্র তুলে ধরে সংগঠনটির তথ্যমতে ২০০৯ জুলাই থেকে ২০২৪ এই ১৫ বছরে খুন হন অন্তত ৬১ জন সাংবাদিক। নিপীড়নের শিকার হয়েছেন অন্তত ৩,৫০০ জন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেট বোর্ডের দুর্নীতির খবর।
ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকায় মামলা হয়েছে পাপনের স্ত্রীর বিরুদ্ধেও। নিলয় মজুমদারের রিপোর্ট। পতিত আওয়ামী লীগ সরকারের হয়ে সাংসদ থাকাকালীন সময় আর্থিক অনিয়ম করেছেন এবং অভিযোগ ওঠে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে। পরবর্তীতে দুদক অনুসন্ধান করতে নামলে তারই সূত্র ধরে উঠে আসে পাপনের ব্যক্তিগত বিসিবি সম্পর্কিত অর্থনৈতিক অনিয়মের নানা প্রমাণ। দুদকের অনুসন্ধানে পাপন ও তার স্ত্রীর প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধান মিলেছে। ২০টি অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭৪২ কোটি ৭৩,৮৪,৬৮৬ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। গত ২৮ এপ্রিল পাপনের দুর্নীতির খোঁজে পূর্বাচল স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের ব্যয়, বিদেশি কোচ নিয়োগে খরচসহ ২৭ ধরনের নথি তলব করে বিসিবিতে চিঠি দেয় দুদক। পাপনের বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে কমিশন। সঙ্গে বিসিবির সাবেক বোর্ড পরিচালক ডাক্তার ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে আছে ৩,৩০,০০,০০০ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ। গত কয়েকদিন আগে আমাদের এনফোর্স টিম একটা অভিযান পরিচালনা করছিল, বিশেষ করে বিপিএল এর টিকিট সংক্রান্ত জালিয়াতির বিষয়ে। ওইটার রিপোর্ট আমাদের এনফোর্স টিম রিপোর্ট ইতিমধ্যে কমিশনে সাবমিট করেছেন, হয়তো কয়েকদিনের মধ্যে আপনারা এই বিষয়ে জানতে পারবেন। অন্যদিকে বিসিবির অর্থ লুটপাটের ঘটনায় পৃথক একটি অনুসন্ধান চলমান রয়েছে, যার খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠাচ্ছে দুদক। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ভারতের সঙ্গে সংঘাত ও চলমান উত্তেজনা সহ সার্বিক বিষয়ে বাংলাদেশকে জানিয়েছে পাকিস্তান। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন তাদের অফিসিয়ালি ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানায়। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে ফোন করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ফোনালাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং একতরফা পদক্ষেপের ফলে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়টি ভারতের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত বলে উপদেষ্টাকে জানান তিনি। অপরদিকে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেন, পাশাপাশি উত্তেজনা কমাতে সব পক্ষকে সংযম প্রদর্শনে জোর দেওয়ার আহ্বান জানান। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। খাদ্য নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সামগ্রিকভাবে জাতীয় নীতি বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কৃষি খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনের তিনি এসব কথা বলেন। জানান, সব খাতে সঠিক পরিসংখ্যান না থাকায় যথাযথ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। বিগত সরকারের আমলে নামে বেনামে প্রকল্প চালু করে অর্থ লুটপাট হয়েছে বলে অভিযোগ করেন উপদেষ্টা। আর মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা অভিযোগ করেছেন, কয়েকটি কোম্পানি মুরগির বাচ্চা ও খাবারের দাম নিয়ন্ত্রণ করে ছোট খামারিদের বিকাশ ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে কৃষি সুরক্ষা আইন পাশ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকার তো পূর্বে ব্যয়ের মহোৎসব করেছে, বিভিন্ন মন্ত্রণালয়ের যে প্রজেক্টের কস্টের যে ফিরিস্তি দেখি, অ্যাট টাইমস আই জেনুইনলি স্ট্রাগল যে ওয়াই মানে খরচ করতে পারাটাই মানে যে কোনো একটা খাত সৃষ্টি করে এক ধরনের কৃতিত্ব মনে করা হয়েছিল এক সময়। এটাই যোগ্যতার নিয়ামক ছিল যে কে কত খরচ করতে পারে এবং কতভাবে দায় তৈরি করা যায় দেশের উপরে, নাগরিকদের উপরে। প্রবাসের খবর। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় মোহাম্মদ ফরিদুজ্জামান নামে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে 2 বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, নিহত ফরিদুজ্জামান কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাসিন্দা। এদিকে রোববার সকাল পর্যন্ত সৌদি আরবে 22,203 জন বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,564 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 17,639 জন। চলতি বছর বাংলাদেশ থেকে 87,100 জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা হয়েছে।
সুদূর স্পেন থেকে ঘোড়ায় চড়ে পবিত্র হজ পালন করতে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন ৩ সাহসী ইউরোপীয় মুসল্লি। সৌদি আরবের মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, তারা হলেন আবদুল্লাহ হার্নান্দেজ, হারকাসিও তারিক রদ্রিগেজ। প্রায় ৮,০০০ কিলোমিটার দীর্ঘ এই হজ যাত্রায় ৩.৫ মাসের অধিক সময় ধরে মরুভূমি, পাহাড় আর বিভিন্ন দেশের সীমান্ত পাড়ি দিয়ে পবিত্র মক্কায় পৌঁছান এই ৩ স্পেন নাগরিক। অনেকেই এই কর্মকে গভীর শ্রদ্ধা জানাচ্ছেন। এই যাত্রা প্রমাণ করেছে ইচ্ছা ও ঈমান থাকলে পথ কোনো বাধাই নয়। তাদের যাত্রা শুধু হজ নয়, বরং ৫০০ বছর আগের আন্দালুসিয়ান মুসলিম ঐতিহ্য পুনর্জাগরণের প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে। সৌদি হজ কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমান, নৌপথ বা এমনকি ঘোড়ায় করেই হোক, প্রত্যেক হাজির জন্যই সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে। স্পেনে প্রিমিয়ার টি খেলার খবর। ক্রিকেট। ফর্মহীন লিটন দাসকে দীর্ঘমেয়াদী নেতৃত্বের ভার না দিয়ে স্বল্প মেয়াদে চিন্তা করতে পারত বিসিবি, এমনটাই মন্তব্য সাবেক অধিনায়কদের। অভিজ্ঞতা ছাড়াই শেখ মেহেদীকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত সময় উপযোগী হয়নি বলে মনে করেন খালেদ মাসুদ পাইলট। এছাড়া দারুণ ফর্মে থাকা মেহেদী হাসান মিরাজ বাদ পড়ায় হতাশ সাবেক এই অধিনায়ক। মুমিনুর রিপনের রিপোর্ট। অধিকাংশ ক্রিকেটার ছাড়াই অনুশীলন শুরু করলো আরব আমিরাত ও পাকিস্তান সফরের বাংলাদেশ দল। সৌম্য, তানজিদ তামিম, জাকের আলীরা যখন নেট অনুশীলনে, তখন জিমেই ঘাম ঝরিয়েছেন 2026 বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব পাওয়া লিটন দাস। তাকে দীর্ঘমেয়াদে অধিনায়ক না করে 2-3টি সিরিজের দায়িত্ব দিয়ে পরখ করে নেওয়া যেত বলে মনে করেন সাবেকরা। আমাদের টিমে এখন পর্যন্ত ওইরকম প্লেয়ারের পারফরমেন্স নাই ধারাবাহিক যে আপনি দীর্ঘমেয়াদী চিন্তা করবেন। আমার মনে হয় যে এত দীর্ঘমেয়াদী না আছে, 2-3টা সিরিজ করে করলে ভালো হতো আমাদের। বিকজ এখন তো আর ওই যুগ না যে 1 বছর আগে থেকে ক্যাপ্টেনকে নিয়ে প্ল্যান করতে হবে। এখন তো প্ল্যান তো ম্যানেজমেন্ট করে। তো ক্যাপ্টেনটাও ভেরি ইম্পর্টেন্ট, কারণ ক্যাপ্টেন আপনাকে দিতে হবে একটা প্ল্যানের ব্যাপার আছে। টিম ম্যানেজমেন্টের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে একটা ভালো জায়গায় দলকে দাঁড়া করানো হয়। তো সেই হিসাবে পুরো টিমটাকে আপনি ওইভাবে কিন্তু তৈরি করতে পারবেন না এত তাড়াতাড়ি। 3 মাস আগে ছাড়া একটা বড় টুর্নামেন্টের দল গঠন করা ডিফিকাল্ট। দেশীয় কোনো টুর্নামেন্টে নেতৃত্ব না দেওয়া শেখ মেহেদীকে সহ অধিনায়ক করাটা ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন পাইলট। আর ফর্মে থাকা মিরাজ জায়গা না পাওয়াটা দুঃখজনক সাবেক এই অধিনায়কের কাছে। তার মানে কি আমরা কোনো পরিকল্পনাই করিনি ভাইস ক্যাপ্টেন কি হবে ভবিষ্যতে? যে মানুষটা কোনোদিন আমি দেখলাম না যে কোনো একটা টিমে ক্যাপ্টেন্সি করতে, বিপিএল, ডিপিএল, এনসিএল কোথাও দেখলাম না ভাইস ক্যাপ্টেন। লিটন দাস যদি ধরেন সাপোজ একটা ম্যাচে যদি ফার্স্ট ম্যাচে যদি আঙুলে লাগে ব্যথা পায়, তাহলে কিন্তু ক্যাপ্টেন্সি করতে হবে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে তার মানে সিলেক্টরদের দূরদর্শিতা ছিল না। যেহেতু মেহেদী মিরাজ আমি খুব ফর্মে আছে, আপনি যদি বলেন দেখেন আপনি এই যে জিম্বাবুয়ের সাথে যে খেলা খেলছে টেস্ট ম্যাচ, বোলিং ব্যাটিং দুটোই ভালো করেছে, তো আপনি আত্মবিশ্বাসী প্লেয়ার কয়টা আছে এই টিমেই? তো আপনি আত্মবিশ্বাসী প্লেয়ার পাওয়া যাচ্ছে না যে রানের মধ্যে আছে, ফ্লোতে। তো সেই প্লেয়ারটা রানের মধ্যে আছে, তাহলে এই প্লেয়ারটাকে এখন কন্টিনিউ করি। তবে নির্বাচকরা যে দল দিয়েছেন সেই দলের কাছে ভালো কিছুর প্রত্যাশা পাইলটের। মুমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।